হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। সো আজকে আমরা করতে চলেছি অভিযোজন পার্ট 2। এর আগের ভিডিওতে আমরা অভিযোজন কাকে বলে, অভিযোজন সংক্রান্ত নানা ধারণা নিয়ে নিয়েছিলাম। অভিযোজন কত প্রকার, নানা রকম পরিবেশে থাকার জন্য জীবদের মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে বা সেগুলোর স্পেশাল নাম কী দিয়েছিলাম সেগুলো সম্পর্কে আমরা বিশদ আলোচনা করে নিয়েছিলাম। এবং স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন যেটা, সেই সম্পর্কে সেই টপিকে ঢুকে গিয়েছিলাম এবং ক্যাকটাসের যে অভিযোজনগত বৈশিষ্ট্য সেগুলো আমরা পড়ে নিয়েছিলাম, তাই তো? সো যারা আজকে প্রথম ভিডিওটি দেখছো, সো আমি অনুরোধ করবো তাদেরকে তারা আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখো, কারণ আগের ভিডিওতে অভিযোজন সংক্রান্ত নানা অনেক ছোটো ছোটো অনেক কিছু ধারণা দেওয়া আছে, সেটা বুঝে গেলে এই নেক্সট ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। সো যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা আগের ভিডিও দেখে এই ভিডিওটা তারপরে দেখো। সো এবার শুরু করা যাক তাহলে অভিযোজন পার্ট 2। ওকে, সো এর আগের দিন আমরা ক্যাকটাস পড়ে নিয়েছিলাম, আজকে আমরা পড়ব পায়রা। তোমাদের সিলেবাসে পায়রা আছে, অর্থাৎ যে কোনো পাখি বলতে পারি আমরা। সো পায়রা বা পাখিরা থাকে কোথায় না আকাশে, অর্থাৎ আকাশে ওড়ার জন্য এদের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যাবে বা অভিযোজন দেখা যাবে, তাই তো? অর্থাৎ আকাশে বলতে বাতাসে, স্পেসিফিক্যালি বাতাসে ভেসে বেড়ানোর জন্য বা আকাশে ওড়ার জন্য এদের মধ্যে অনেক নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাবে। সেগুলোকে আমরা কী নাম দিয়েছিলাম না ভায়োলেন্ট অ্যাডাপ্টেশন। আশা করি এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা বুঝতে পারবে, তাই না? ভায়োলেন্ট অ্যাডাপ্টেশন অর্থাৎ যারা আকাশে ওড়ার জন্য তাদের কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার দেখা যায়, তাদেরকে আমরা বলেছিলাম না ভায়োলেন্ট অ্যাডাপ্টেশন। এক্সাম্পল নিয়েছিলাম পায়রা, পাখি, তাই তো? সো আমরা সেই পায়রা সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। পায়রার সায়েন্টিফিক নেম হলো কলাম্বা লিভিয়া। আশা করি অনেকেই জানে, বা যারা জানে না তারা আজকে জেনে গেল, তাই তো? কলাম্বা লিভিয়া। সো এই পায়রার অভিযোজনগত বৈশিষ্ট্যকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করব। একটা হলো স্ট্রাকচারাল, একটা হলো তোমার মরফোলজিক্যাল, অর্থাৎ বহির আকৃতিতে কিছু পরিবর্তন, আর সেকেন্ড অ্যানাটমিক্যাল, অর্থাৎ আভ্যন্তরীণ কিছু পরিবর্তন। অর্থাৎ ব্রডলি দুইটা ভাগ করলাম, একটা হলো বহির পরিবর্তন বা মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, আর একটা হলো অ্যানাটমিক্যাল বা শারীরস্থানিক বললে ভুল হবে, আভ্যন্তরীণ পরিবর্তন। সো এই দুইটা আমরা সবার প্রথমে আগে মরফোলজিক্যাল সম্পর্কে কিছু বৈশিষ্ট্য জানবো, সেই বৈশিষ্ট্যগুলো পায়রাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা করব। নেক্সট আমরা আভ্যন্তরীণ কিছু অ্যানাটমিক্যাল কিছু বৈশিষ্ট্য জানবো, সেই বৈশিষ্ট্যগুলোর গুরুত্ব কী, অর্থাৎ পায়রার অভিযোজনে তাদের গুরুত্ব কতটা সেই সম্পর্কে জানবো। তো শুরু করছি মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন ইন কলাম্বা লিভিয়া, বা পায়রার বহিরাবরণের কিছু পরিবর্তন, তাই তো? সো সবার প্রথম পয়েন্ট হলো দেহের আকৃতি। তো আমরা জানি প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট আকার থাকে। নির্দিষ্ট আকার বলতে ছোট বড় হতে পারে, সেটা কথা বলছি না আমি, নির্দিষ্ট শেপ যেটা, আকৃতি যেটা থাকে, তাই না? যেমন আমাদের আকৃতি, মানুষের আকৃতি লম্বা, তাই না? মাছের আকৃতিও একটা স্পেশাল আকৃতি আছে, পাখিরও একটা স্পেশাল আকৃতি আছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা পাখির আকৃতিটা হলো না মাকুর মতো, অর্থাৎ দুই প্রান্তটা কী হবে তুলনামূলক ছুঁচলা, আর সামনের দিকটা কী হবে মিডিল পোর্শনটা একটু চ্যাপ্টা হবে, যেটাকে আমরা নাম দিয়েছি নাকি মাক্কু আকৃতি। এই মাক্কু আকৃতি হওয়ার সুবিধা অনেক আছে, অনেক মেনলি সুবিধা কী বলো তো, এরা থাকছে কোথায় না আকাশে, অর্থাৎ আকাশে উড়ে বেড়াচ্ছে। আকাশে ওড়ার জন্য তাদেরকে কী করতে হবে না, আকাশে বাতাস আছে, সেই বাতাসকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ বাতাসকে কেটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্য এদের সামনের দিকটা কী হচ্ছে না ছুঁচলা হচ্ছে। এই ছুঁচলা হওয়ার জন্য সহজেই বাতাসকে ভেদ করে বা বাতাসকে কেটে সামনের দিকে এগিয়ে সহজেই যেতে পারবে। এই হলো তার দেহের আকৃতি, মাকু আকৃতি হওয়ার সুবিধা, বা এই সুবিধা যেটা আমরা বলছি সেটাকে আমরা বলতে পারি অভিযোজনগত গুরুত্ব, তাই না? এই মাকু আকৃতি হলো অভিযোজনগত বৈশিষ্ট্য, আর সুবিধাটা যেটা বললাম সহজে বাতাসকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হলো অভিযোজনগত গুরুত্ব। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হলো সারা শরীরে পালক আবৃত বা অগ্রপদ দুটো ডানায় রূপান্তর, তাই না? অর্থাৎ সারা দেহে পালক থাকার সুবিধা কি, এটা সহজেই আকাশে ভেসে বেড়াচ্ছে, বডিকে হালকা করতে সাহায্য করছে। এবং পালকগুলো কী হয়, পালকগুলো স্পেশাল একটা স্ট্রাকচার থাকে, মানে হুক টাইপের কিছু একটা দিয়ে
স্কিনের কাছে এই পালকগুলো লাগানো থাকে। এতে কী হয় না, এতে বাতাসের তো একটা চাপ আছে, তাই না? এই হুক দিয়ে পালকগুলো আটকে থাকার জন্য বাতাসের চাপে সহজেই পালকগুলো ছিঁড়ে যায় না। এছাড়া অগ্রপদ ডানায় পরিবর্তিত হয়েছে এই সুবিধা, এর কারণ আমরা সবাই জানি নাকি আকাশে ওড়ার জন্য সেই ডানাগুলোকে ঝাপটে ঝাপটে এরা কী করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যেমন এইভাবে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, ডানাকে ডানার সাহায্যে বাতাসটা কেটে কেটে এরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো? যেমন নৌকার দাঁড় দেখেছি আমরা, নৌকার দাঁড় কী করছে, জলের মধ্যে দিয়ে জলটাকে কেটে কেটে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক সেরকমই পায়রার যে ডানাগুলো ঠিক সেই কাজটাই করছে, অর্থাৎ বাতাসকে কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া এদের পালকে মানে ডানাতে স্পেশাল কিছু পালক থাকে এবং পুচ্ছ পাখনায় স্পেশাল কিছু পালক থাকে। আমরা গমন পড়ানোর সময়, চলন গমন পড়ার সময় এগুলো আমরা জেনে নিয়েছিলাম, তাই না? রেমিজেস আর রেকটিটাস এই সম্পর্কে আমরা এর আগে জেনে নিয়েছি। এরা পাখিকে আকাশে ভেসে থাকতে বা দিক পরিবর্তন করতে সাহায্য করছে। সো নেক্সট পয়েন্ট যেটা যাব সেটা হলো চঞ্চু। নর্মালি আমাদের বা পাখি ছাড়া অন্যান্য জীবের কী থাকে না, ঠোঁট থাকে, ঠোঁটের নিচে দাঁত থাকে, যেটা আমাদেরকে খাদ্য গ্রহণে সাহায্য করে, আর দাঁত আমাদেরকে খাদ্যটা চিবাতে সাহায্য করে, তাই না? কিন্তু এরা যেহেতু খেচর, অর্থাৎ বাতাসে ভেসে বেড়ায়, আকাশে উড়ে বেড়ায়, তো এদের কী করতে হবে না, শরীরের ওজনটা কমাতে হবে। আর এই ওজন কমানোর জন্য এদের ঠোঁট থাকে না এবং ঠোঁটের নিচে যে দাঁত সেটাও থাকে না, তার পরিবর্তে এদের কী থাকে না, চঞ্চু থাকে। অর্থাৎ চঞ্চুতে কোনো দাঁত থাকে না, কারণ দাঁতের একটা নির্দিষ্ট ওজন আছে, সেই ওজনটা কী হচ্ছে, রিডিউস হচ্ছে, অর্থাৎ ওজনটা কমে যাচ্ছে। এর ফলে এরা সহজেই আকাশে ভেসে বেড়াচ্ছে, তাই না? সো 3 নম্বর পয়েন্ট কী হলো, চঞ্চু। নেক্সট পয়েন্ট ইজ চোখ। নর্মালি এদের যে চোখ হয়, এদের চোখের পাওয়ার প্রচণ্ড বেশি হয়, যে ভিশন ক্যাপাসিটি বা ভিশন পাওয়ার, সেটা অন্যান্য প্রাণীর থেকে অনেকটা বেশি। এই কারণে বলছি, ওদের মেন খাদ্য কি না, শস্য জাতীয় কিছু খাওয়ার বা পোকামাকড়, পিঁপড়ে জাতীয় কিছু খাওয়ার। আচ্ছা, আমরা জানি শস্য জাতীয় কিছু খাওয়ার কথা থাকছে না ভূপৃষ্ঠে, মাটিতে ছড়ানো থাকছে, বা সরিষা, গম গাছে থাকছে, তুলনামূলক মাটির সঙ্গেই থাকছে, তাই তো? আর ওরা থাকছে কোথায় না, আকাশে অথবা গাছেতে। ডিস্টেন্সটা কতটা কল্পনা করো তো, আমরা গাছের উপরে থেকে একটা সরিষার দানা মাটিতে পড়ে আছে, আমরা কি দেখতে পাবো বা বুঝতে পারবো না। কিন্তু ওদের চোখের পাওয়ার এতটাই বেশি, এতটাই উন্নত যে তারা গাছের থেকে, একটা কল্পনা করো, একটা বট গাছের মাথায় একটা পাখি আছে, আর বট গাছের গোড়াতে আছে একটা সরিষার দানা, সেটাকে তারা দেখতে পাচ্ছে। কেন না, তাদের চোখে একটা স্পেশাল টাইপ অর্গান থাকে, তার নাম কি না, পেকটিন। অর্থাৎ এই পেকটিন থাকার জন্য তারা কী হচ্ছে, সহজেই সেই ছোট্ট সরিষার দানাটাকে তারা চিনতে পারছে। অর্থাৎ তাদের যে খাওয়ার যে সন্ধান প্রক্রিয়াটা, সেটা কী হচ্ছে, খুব সহজতর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাও কী হলো আমাদের না, মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন। এবং মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন লাস্ট আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো পায়ে আঙুলের অবস্থান। সাধারণত আমাদের পায়ে হোক বা হাতে হোক, আঙুলগুলো সামনের দিকে এইভাবে থাকছে, তাই না? কিন্তু পাখিদের 4টা আঙুল থাকে, আর 4টা আঙুলের অবস্থান, 3টা আঙুল সামনে থাকে এইভাবে, আর একটা আঙুল এইভাবে পিছনে থাকে। 3টা আঙুল সামনে, একটা আঙুল পিছনে। এটা থাকার সুবিধা কি না, সুবিধা হলো যখন কোনো ডালে বসার জন্য এই সামনের 3টা আঙুল দিয়ে এইভাবে পেঁচিয়ে দিচ্ছে, আর পিছনের আঙুলটা দিয়ে এইভাবে পেঁচিয়ে দিচ্ছে। এতে সুবিধা কী হবে, এতে সুবিধা হচ্ছে এই যে এই ডালটাকে এরা কী করছে, সহজে আঁকড়ে ধরে আছে। এর ফলে সহজে এরা ডাল থেকে পড়ে যাচ্ছে না, তাই না? অর্থাৎ মানে আরাম করে এরা ডালে বসে বিশ্রাম নিতে পারছে, বা ডালে বসে খাবার গ্রহণ করতে পারছে, অর্থাৎ সহজে এরা ডাল থেকে পড়ে যাচ্ছে না। এগুলো হলো তাদের মরফোলজিক্যাল ক্যারেক্টার। কী বললাম, মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন না, সবার প্রথম পড়লাম আমরা দেহের আকৃতি, সেকেন্ডলি পড়লাম আমরা দেহে পালকের অবস্থান, থার্ডলি পড়লাম আমরা ডানা অগ্রপদ্ধতি, ডানার রূপান্তর, ফোর্থলি আমরা কী বললাম, আচ্ছা, চঞ্চুর অবস্থান বা চঞ্চুর উপস্থিতি এবং চঞ্চুতে দাঁতের অনুপস্থিতি। তারপরে আমরা পড়লাম চোখের অ্যাডাপ্টেশন, চোখে পেকটিন নামক একটা অর্গান থাকে, ভিশন পাওয়ার খুব স্ট্রং হচ্ছে এদের। আর লাস্টে আমরা কি বললাম না, পায়ে নখের আঙুলের যে অবস্থান বা
স্ট্রাকচারটা কীভাবে, নখের স্ট্রাকচারটা হচ্ছে কীভাবে গাছের মধ্যে গাছের ডালকে তারা আঁকড়ে ধরে আছে যাতে পড়ে না যাচ্ছে, এগুলো সব হলো কি না মরফোলজিক্যাল ক্যারেক্টার। সো এবার আমরা যেটা পড়বো বা যেটা জানবো সেটা হলো অ্যানাটমিক্যাল বা আভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য বা আভ্যন্তরীণ কিছু অভিযোজন, পরিবর্তন, তাই তো, অভিযোজন বা পরিবর্তন যাই বলতে পারি। অর্থাৎ আকাশে ভেসে বেড়ার জন্য বা বাতাসে ওড়ার জন্য, আকাশে ওড়ার জন্য এদের বহির দেশে যে কিছু পরিবর্তন হলো সেই আকাশে মানিয়ে নেওয়ার জন্য বা বাতাসে মানিয়ে নেওয়ার জন্য। এবার আভ্যন্তরীণ কিছু পরিবর্তন আছে যার সাহায্যে এরা সহজেই বাতাসে ভেসে বেড়াতে পারে। আভ্যন্তরীণ কিছু ক্যারেক্টার বা আভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য দেখব বা অভিযোজনগত কিছু পরিবর্তন দেখব, তার সাহায্যে এরা বাতাসে ভেসে থাকতে অনেকটা সুবিধা গ্রহণ করছে। প্রথম যেটা আমরা জানবো সেটা হলো না স্পঞ্জি অস্থি, অর্থাৎ হালকা। স্পঞ্জি কথার অর্থ কি ফাঁপা। আমরা যখন ক্লাস 11-এ বা একটু উঁচু ক্লাসে উঠবো তখন আমরা অস্থির যে প্রকারভেদ সেই সম্পর্কে জানবো। অস্থি দুই প্রকারের হয়, একটা স্পঞ্জি অস্থি, একটা হলো কম্প্যাক্ট অস্থি, তাই না। তো এদের অস্থিটা কি না স্পঞ্জি অস্থি, বলতে পারি অস্থির মধ্যে অনেকটা ফাঁপা অংশ থাকে। এর ফলে কী হচ্ছে না অস্থির যে ওজনটা সেটা কী হচ্ছে কম হচ্ছে। এরা থাকছে কোথায় না বাতাসে উড়ে বেড়াচ্ছে। উড়ে বেড়ানোর জন্য দেহটাকে কী করতে হবে না ওজনটা কমাতে হবে, হালকা হতে হবে। আর সেই হালকা হওয়ার জন্য এদের অস্থিগুলি কী হয়ে যাচ্ছে না স্পঞ্জি অস্থি বা হালকা হচ্ছে। অর্থাৎ এদের মেন কথা হলো এদের ওজন কমানোর জন্য এদের বোনের হাড়ের যে গঠন সেটা কী হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে, অর্থাৎ হালকা হয়ে যাচ্ছে, তাই না। নেক্সট হলো উড্ডয়ন পেশি। আমরা যখন গমন পড়েছিলাম তখন আমরা উড্ডয়ন পেশি সম্পর্কে জেনে নিয়েছিলাম, তাই না। উড্ডয়ন পেশিগুলি কীভাবে পাখির গমনে সাহায্য করে। আচ্ছা, উড্ডয়ন পেশিগুলোর নাম মনে আছে আশা করি, কী কী ছিল? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস। এরা কী করতো না পাখিকে আকাশে উঠতে, অর্থাৎ ডানা সামনের দিকে ডানা ঝাপটে সামনের দিকে এগোতে, অথবা ডানাকে ঝাপটে কীভাবে পেছনের দিকে পেছানো যায় বা কীভাবে ল্যান্ড করা যায়, গ্লাইডিং অ্যান্ড ফ্লাইটিং মেকানিজম কন্ট্রোল করতে কীভাবে এরা এগুলো করতে কে সাহায্য করতো না সেই পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস, তাই তো। এই সম্পর্কে আমরা জানি। তো এইভাবেই তাদের এই পেশিগুলো তাদের কী করছে না বাতাসে ভেসে থাকতে, বাতাসে উঠতে সাহায্য করছে। এছাড়া এদের কিল অস্থি পাওয়া যায়, অর্থাৎ এই ভি আকৃতির একটা শেপ থাকে এই বুকের এই জায়গা থেকে। স্টার্নাম, আমাদের যেমন এই যে বুকে পাঁজর আছে যেটাকে আমরা কি বলি না চেস্ট কেজ, রিব কেজ। এই রিব কেজে এইদিকে রিব আছে কিছু, এইদিকে রিব আছে কিছু, সেটা এই জায়গায় স্টার্নাম নামক একটা অস্থির দ্বারা কী আছে না জয়েন্ট আছে। তো এই পাখিদের কী হচ্ছে এই স্টার্নামের ওখানে আরেক স্পেশাল টাইপ অফ অস্থি পাওয়া যায়, স্ট্রাকচার পাওয়া যায়, তার নাম হলো কিল অস্থি। আর এই কিল অস্থিটা দেখতে অনেকটা ভি আকৃতির। এই ভি আকৃতি হওয়ার জন্য এরা সহজেই এই দেহের দুই পাশ দিয়ে বাতাসটা চলে যাচ্ছে, সহজে এরা সামনের দিকে এগিয়ে যেতে পারছে। এই হলো কিলস্থির গুরুত্ব বা অভিযোজনগত গুরুত্ব বলতে পারি। পয়েন্ট হলো এয়ার স্যাক বা বায়ুথলি, অর্থাৎ আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, রেসপিরেশন নিই, আমরা কী করছি না নাকের সাহায্যে, নাসারন্ধ্রের সাহায্যে শ্বাসবায়ু গ্রহণ করছি, তারপরে সেটা ট্র্যাকিয়ার সাহায্যে বা শ্বাসনালীর সাহায্যে আমাদের ফুসফুসে গিয়ে সেখানকে ফুসফুসের যে লাস্ট প্রান্ত যেটা সেটা কি না অ্যালভিওলিতে গিয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনে গ্যাসের আদান প্রদান হচ্ছে, তাই তো। অর্থাৎ আমাদের আমাদের ওই অ্যালভিওলিটিকে আমরা বায়ুথলি বলতে পারি, তাই তো। তো এই পাখিদের ক্ষেত্রে কী হয়, সে অ্যালভিওলি তো আছেই, এছাড়া আরও এক্সট্রা 9টা বায়ুথলি থাকে, 9টা একটু বড় সাইজের বায়ুথলি থাকে, অর্থাৎ 4টা যুগ্ম একটা অযুগ্ম, 4 দুগুণে 8 একে না 9টা বায়ুথলি থাকে। এই বায়ুথলি থাকার সুবিধা কি না, এই বায়ুথলি থাকার দুইটা সুবিধা আছে, মেন দুইটা সুবিধা আছে। প্রথমত কি বায়ুথলিতে কী থাকছে না প্রচুর পরিমাণে বাতাস ফিল থাকছে, এর ফলে এরা সহজেই বাতাসে ভেসে থাকতে পারছে। অর্থাৎ বাতাসে ভেসে থাকার জন্য যে বায়ান্সি প্লবতা প্রদান করছে এই বায়ুথলিগুলো, তাই না। এবং দ্বিতীয় যেটা কারণ হলো সেটা হলো এরা অনেক উপরে উঠে যাচ্ছে কোনো কারণে, যেখানে যদি অক্সিজেনের ঘাটতি দেখা যায় তখন কী করবে না এই বায়ুথলিতে অলরেডি প্রচুর পরিমাণে বাতাস ভরা আছে, সেই বাতাস মানে কি অক্সিজেন, তখন সেই অক্সিজেনকে তারা গ্রহণ করে তাদের রেসপিরেশন প্রক্রিয়াটাকে কন্টিনিউ করবে। এই হলো বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব, তাই না। নেক্সট পয়েন্ট আমরা জানবো পৌষ্টিকতন্ত্রে কিছু পরিবর্তন দেখা যায় পায়রার দেহে।
যেমন নর্মালি আমাদের পৌষ্টিকতন্ত্র কী কী নিয়ে গঠিত? মাউথ, ডাইজেস্টিভ ক্যানেল, স্টমাক, ক্ষুদ্রান্ত, বৃহদ্যন্ত্র, তাই না? পুরো একটা এলিমেন্টারি ক্যানেল যেটা বলি আমরা। কিন্তু এই পাখিদের ক্ষেত্রে একটু মডিফাইড হয়ে গেছে, এই এলিমেন্টারি ক্যানেলটা মডিফাইড হয় কিসে না? ক্রপ থাকে, গিজার্ড থাকে, কিন্তু এদের কোনো রকম মলাশয় থাকে না, এদের কোনো রকম এদের কোনো রকম পাকস্থলী, পিত্তাশয়, মলাশয় থাকছে না। বোঝা গেল? অর্থাৎ নর্মালের ক্ষেত্রে নর্মালে যা যা থাকে এদের সেগুলো থাকছে না, উপরন্তু এদের ক্রপ আর গিজার্ড নামক একটা অর্গান থাকছে বা অর্গানই, যেটা ওদের কী করছে না? ডাইজেশনে সাহায্য করছে, তাই না? সো নেক্সট পয়েন্ট ইজ জননতন্ত্র। নর্মালি যে সমস্ত জননতন্ত্র থাকার কথা, যেমন শুক্রাশয়, ডিম্বাশয়, মূত্রথলি, তাই না, থাকার কথা। তো এদের থেকে কী হয়? এদের মেন উদ্দেশ্যটা কি না? এদের ওজন কমাতে হবে, অর্থাৎ শরীরের থেকে যতটা সম্ভব জিনিস কমাতে হবে, রিডিউস করতে হবে। আর এই সেই ওজন কমানোর চক্করে, ওজন কমানোর জন্য এদের ডান ডিম্বনালী, ডান ডিম্বাশয়, মূত্রথলি আর শিশ্ন, এই চারটা জিনিস থাকছে না। এর ফলে কী হচ্ছে? মানে একটা সাইড থাকছে, বাম সাইডটা থাকছে, কিন্তু ডান সাইডটা থাকছে না। এতে কী হচ্ছে না? তাদের ওজনটাও কমছে, কিন্তু তাদের রিপ্রোডাকশানটাও আটকাচ্ছে না। অর্থাৎ দুটোই হচ্ছে, তাই না? ওজনও কমে যাচ্ছে, অর্থাৎ এরা সহজে বাতাসে ভেসেও থাকতে পারছে, প্লাস এদের রিপ্রোডাকশানের প্রসেসটা কী হচ্ছে না? আটকাচ্ছে না। সো এই হলো আমাদের পায়রার কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য এবং সেগুলোর অভিযোজনগত গুরুত্ব।